হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং। আজকের ক্লাসে তোমাদের জন্য রয়েছে ক্লাস 10-এর একটা বাংলা চ্যাপ্টার বহুরূপী। এই গল্পটাকে আমরা পড়বো, ভালো করে বুঝবো, এখান থেকে কি ধরনের প্রশ্ন আসে সেগুলো দেখবো। আর সম্পূর্ণ গল্পটা পড়ে আমরা প্রথমে একটা বিষয় সংক্ষেপ বের করব, গল্পের কোন কোন জায়গা ইম্পর্টেন্ট সেগুলো পড়বো। চলো আগে গল্পটা তাহলে আমরা পড়ে দেখি। ওকে, কি বলছে? হরিদার কাছে বহুরূপী সুবোধ ঘোষের লেখা। হরিদার কাছে আমরাই গল্প করে বললাম, শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে? উনুনের মুখে ফু দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদা এইবার আমাদের কথার জবাব দিলেন, না কিছুই শুনিনি। জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা? হরিদা, না রে ভাই, বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনবো, আমাকে বলবেই বা কে? আচ্ছা, তাহলে কি বলছে এখানে? গল্পটার নাম বহুরূপী। গল্পের লেখক সুবোধ ঘোষ হরিদার কাছে গল্প করছিল এবং হরিদার কাছে গিয়ে তার প্রথম বললেন যে, হরিদা কি কাণ্ড হয়েছে শুনেছেন? এই লাইনটা নিয়ে আমি পরে আলোচনা করছি। দেখো, 7 দিন হলো এক সন্ন্যাসী জগদীশবাবুর বাড়িতে ছিলেন। তাহলে কদিন ধরে আছেন জগদীশবাবুর বাড়িতে, এটা যদি আমরা প্রশ্নে পাই, অ্যান্সার হবে 7 দিন। খুব উঁচু দরের সন্ন্যাসী, হিমালয়ের গুহাতে থাকেন। সন্ন্যাসী কোথায় থাকেন তাহলে? হিমালয়ের গুহাতে সন্ন্যাসী থাকেন। সারা বছরে শুধু একটি হরিতকি খান, এছাড়া আর কিছুই খান না। সন্ন্যাসীর বয়সও 1000 বছরের বেশি বলে অনেকেই মনে করেন। তাহলে সন্ন্যাসীর আমরা কিছুটা পরিচয় ওদের মুখে পেলাম, যে সন্ন্যাসীটি 7 দিন ধরে জগদীশের বাড়িতে আছেন। হিমালয়ের গুহাতে উনি সবসময় থাকেন এবং সারা বছরে শুধু একটি হরিতকি খান। আচ্ছা, হরিদা কি বললেন, সন্ন্যাসী কি এখনো আছেন? না, চলে গিয়েছেন। আক্ষেপ করেন হরিদা, থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম। তা পেতেন না হরিদা, সে ভয়ানক দুর্লভ জিনিস। এই যে এই লাইনটা তুলে দিয়ে প্রশ্ন আসে, সে ভয়ানক দুর্লভ জিনিস। এই দুর্লভ জিনিসটি কি? অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে সন্ন্যাসীর পায়ের ধুলো। শুধু ওই একা জগদীশবাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী। হরিদা, কেন? জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন। তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পা এগিয়ে দিলেন, নতুন খড়ম পরলেন, আর সেই ভাগে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন। তাহলে জগদীশবাবু তাকে কি দিয়েছিলেন? একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে দিয়েছিলেন। জগদীশবাবু যদি প্রশ্নটা এরকম আসে, জগদীশবাবু কি করে পায়ের ধুলো নিয়েছিলেন, তাহলে অ্যান্সার এরকম হবে যে কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরাতে তিনি পাটা এগিয়ে দিলেন এবং তখন তিনি খড়ম পরলেন, আর সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন। হরিদা, বাহ, এ তো বেশ মজার ব্যাপার। তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেবার সময় জগদীশবাবু 100 টাকার একটা নোট জোর করে সন্ন্যাসী ঝোলার ভেতরে ফেলে দিলেন। সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। অনেকক্ষণ চুপ করে রইলেন। আমরা কি বলছি বা না বলছি যেন হরিদার কানই নেই। হরিদার উনুনের আগুন তখন বেশ গনগনে হয়ে উঠেছে। আমাদের চায়ের জন্য এক হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে দিয়েই হরিদাদা তার ভাতের হাঁড়িটাকে উনুনে চড়ালেন। শহরের সবচেয়ে সরু এই গলিটার ভেতরে এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর, আর আমাদের 4 জনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর। চা, চিনি আর দুধ আমরাই নিয়ে আসি। হরিদা শুধু হরিদার তার উনুনের আগুনের আঁচে জলটা ফুটিয়ে দেন। খুবই গরিব মানুষ হরিদা, কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যে যেন একটা বাধা আছে। ইচ্ছে করলেই কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ পেয়ে যাবেন, কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়। একেবারে ঘড়ির কাঁটার সামনে সময় বেঁধে আর নিয়ম করে নিয়ে রোজই একটা চাকরির কাজ করে যাওয়া হরিদার পক্ষে সম্ভব নয়। হরিদার উনুনের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। এই একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই, কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি। হরিদার জীবনে একটা নাটকীয় বৈচিত্র্য আছে। নাটকীয় বৈচিত্র্যটা কি? হরিদার জীবনের পেশা।
হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকু রোজগার করেন তাতেই তার ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন। মাঝে মাঝে সত্যিই উপোস করেন হরিদা। তারপরে একদিন হঠাৎ এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বেরিয়ে পড়েন। তারপর কি বলছে দেখো, অপরূপ হয়ে পথে বের হয়ে পড়েন। কেউ চিনতে পারে না, যারা চিনতে পারে তারা দুই এক আনা বকশিস দেয়, যারা চিনতে পারে না তারা কিছুই দেয় না, কিংবা বিরক্ত হয়ে দুই এক পয়সা দিয়েও দেয়। একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুর বেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠল। একটা উন্মাদ পাগল তার মুখ থেকে লালা ঝরে পড়ছে, চোখ দুটো কটকটে লাল, তার কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো, গলায় টিনের কৌটোর একটা মালা। পাগলটা একটা থান ইট তুলে নিয়ে বাসের উপরে বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে। চেঁচিয়ে উঠছে যাত্রীরা, দুটো একটা পয়সাও ফেলে দিচ্ছে। একটু পরেই বাসের ড্রাইভার কাশীনাথ, বাসের ড্রাইভারের নাম কাশীনাথ, ধমক দেয়, খুব হয়েছে ওরি, এবার সরে পড়ো, অন্যদিকে যাও। ওটা কি একটা বহুরূপী? বাসের যাত্রীরা কেউ হাসে, কেউ আবার বেশ বিরক্ত হয়, কেউ আবার বেশ বিস্মিত। সত্যিই খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা। তাহলে এইটুকু আগে আমরা একটু পড়ে দেখি কি আছে। এই যে হরিদা খুবই গরিব, তার উনুনে কিছু কিছু কোনো কোনো দিন তার উনুনে হাঁড়ি চড়ে, কোনো কোনো দিন চড়ে না। এই যে একটা ছন্দ ছন্দ কেটে যায় মাঝে মাঝে, উপবাস করতে হয় তাকে, তারপরেও সে নিয়ম করে কাটার টাইমে ঘড়ির কাটার দিকে তাকিয়ে কোনো বাধা ধরা নিয়মে সে কোনো অফিসের কাজ করে না। সে চাইলেই করতে পারে কিন্তু করে না, তার কারণ তার সেটা পছন্দ নয়, তার সেটা ভালো লাগে না। অভাবটাকে সে সহ্য করতে পারবে, আপত্তি নেই, কিন্তু একঘেয়ে কাজ সে করতে পারবে না। তার জীবনে একটা নাটকীয় বৈচিত্র্য আছে। কিরকম বৈচিত্র্য? যে যখন সে দেখে যে তার এবার প্রয়োজন তার ভাতের পেটের রুটি রুজিটা করার জন্য কিছু টাকা প্রয়োজন, তখন সে বহুরূপী সেজে বেরিয়ে পড়ে। এর মধ্যেই একদিন তিনি কি সেজে বেরিয়েছিলেন? পাগল সেজে। এবং এতটাই বাস্তব দেখতে, এতটাই প্র্যাকটিক্যাল একটা লুক তৈরি করেছিলেন পাগলের, যে সবাই অবাক হয়ে গিয়েছিল, বা কেউ কেউ বিরক্ত হয়েছিল। ঠিক আছে, নেক্সট কি বলছি। হরিদার জীবন এরকম বহু রূপের খেলা দেখেই একরকম চলে যাচ্ছে। এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। সন্ধ্যার আলো সবেমাত্র জ্বলেছে, দোকানে দোকানে লোকজনের ব্যস্ততা আর মুখরিতাও চলে এসেছে। হঠাৎ পথের উপর দিয়ে ঘুঙুরের সব মিষ্টি শব্দ রুনঝুন করে বেজে বেজে চলে যেতে থাকে। এক রূপসী বাইজি প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছে। শহরে যারা নতুন এসেছে তারা দুই চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, কিন্তু দোকানদার হেসে ফেলে, হরির কাণ্ড। অ্যাঁ, এটা একটা বহুরূপী নাকি? কারো কারো মুগ্ধ চোখের মোহভঙ্গ হয়, আর যেন একটু বেশ হতাশ স্বরে প্রশ্ন করে ওঠে। বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। মোট 8 টাকা 10 আনা পেয়েছিলেন। আমরাও দেখেছিলাম। একটা দোকানের সামনে গিয়ে দাঁড়াচ্ছে সেই রূপসী বাইজি, মুচকি হেসে আর চোখ টিপে একটি ফুল সাজিয়ে এগিয়ে দিচ্ছে। দোকানদারও হেসে ফেলে আর একটা সিকি তুলে নিয়ে বাইজির হাতের ফুল সাজির ওপর ফেলে দেয়। কোনোদিন বাউল, কোনোদিন কাপালি, কখনো কখনো বোঁচকা কাঁধে বুড়ো কাবুলিওয়ালা, কখনো কখনো হ্যাট কোট প্যান্টলুন পরা ফিরিঙ্গি গ্রামীণ সাহেব। একবার পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানের ভেতরে দাঁড়িয়েছিলেন তিনি। স্কুলে 4টা ছেলেকে ধরেছিলেন, ভয়ে কেঁদে ফেলেছিল ছেলেগুলো, আর স্কুলের মাস্টার সেই নকল পুলিশের কাছে ক্ষমা চেয়েছিলেন। এবারের মতো মাফ করে দিন ওদের। কিন্তু 8 আনা ঘুষ নিয়ে তারপর মাস্টারের অনুরোধ রক্ষা করেছিলেন সেই নকল পুলিশ হরিদা। পরদিন অবশ্য স্কুলের মাস্টারমশাই জানতে বাকি থাকেনি তিনি কাকে 8 আনা ঘুষ দিয়েছেন, কিন্তু তিনি একটু রাগ করেননি, বরং একটু তারিফ করেই বললেন, বাহ, সত্যি খুব চমৎকার পরিস্থিতি ছিল হরি। আচ্ছা, তাহলে কি হলো যে একদিন হরিদা বাইজি সাজেন, কোনো কোনো দিন বাউল, কোনো কোনো দিন কাপালি, কোনো কোনো দিন কাবুলিওয়ালা, আবার কোনোদিন প্যান্টালুন পরা। এর মধ্যে 3টে ক্যারেক্টারিস্টিক্স এর দিন আমরা জানবো। যেদিন তিনি পাগল সেজেছিলেন, যেদিন তিনি বাইজি সেজেছিলেন, এবং যেদিন তিনি দয়ালবাবু লিচু বাগানে পুলিশ সেজেছিলেন। তো বাইজি সেজে তার বেশ ভালো একটা ইনকাম হয়েছিল, 8 টাকা 10 আনা।
তাহলে উনি এত সুন্দরভাবেই নিজেকে প্রেজেন্টেবল ভাবে তৈরি করেন বা এত সুন্দর করে নিজেকে প্রেজেন্ট করেন সবার সামনে, যারা চেনে না বা জানে না হরিদাকে তারা জানে, তারা বুঝতেও পারে না যেটা একটা বহুরূপী। সে সমস্ত চরিত্রের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিয়ে চলতে পারে। দয়াল বাবুর লিচু বাগানের ভেতরে তিনি 4টে ছেলেকে ধরেছিলেন এবং মাস্টার মশাইয়ের কাছ থেকে তিনি 8 আনা ঘুষও নিয়েছিলেন। কিন্তু এখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না হরিদা তো গম্ভীর হয়ে কি ভাবছেন। সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে নতুন কোনো মতলব ছটফট করে উঠেছে? ঠিকই, আমাদের সন্দেহ মিথ্যে নয়। হরিদা বললেন, আজ তোমাকে একটা জবর খেলা দেখাবো। আমাদের দেখিয়ে আপনার লাভ কি হরিদা? আমাদের কাছ থেকে একটা সিগারেটের চেয়ে বেশি কিছু তো পাবেন না। হরিদা, না, ঠিক তোমাদের দেখাবো না, আমি বলছি তোমরা সেখানে থেকো, তাহলে দেখতে পাবে। কোথায়? আজ সন্ধ্যায় জগদীশ বাবুর বাড়িতে। জব্বর খেলাটা সে কোথায় দেখাবে? জগদীশ বাবুর বাড়িতে দেখাবে। হঠাৎ জগদীশ বাবুর বাড়িতে খেলা দেখাবার জন্য আপনার এত উৎসাহ জেগে উঠলো কেন? হরিদা হাসেন। মোটা মতন কিছু আদায় করে নেব, বুঝতেই তো পারছো, পুরো দিনটা রূপ ধরে ঘুরে বেরিয়েও 2-3 টাকার বেশি হয় না। একবার বাইরে সেজে অবশ্যই বেশি কিছু পাওয়া গিয়েছিল, কিন্তু ওতেই বা কি হবে? ঠিকই বলেছেন হরিদা। সপ্তাহে বড়জোর একটা দিন বহুরূপী সেজে পথে বের হন হরিদা, কিন্তু তাতে 7 দিনের পেট চালাবার মতন রোজগার হয় না। হরিদা বলেন, না, এবার আর কাঙালের মতো হাত পেতে বকশিস নেওয়া নয়। এবার মারিত গন্ডার, লুটিত ভান্ডার। এবারে যা ছিলেন নেবো তাতে আমার সারা বছর চলে যাবে। তার মানে হরিদা বলছেন যে জগদীশপুর বাড়িতে তিনি এমনই একটা বড় দাও মারবেন যে সেখানে তার সারা বছর চলে যাবে, কারণ তিনি তো সপ্তাহে যখন একদিন এই বাউল কাপালিক সেজে বেরোন তখন তো ওনার 2-3 টাকার বেশি হয় না, আর সেই টাকা তো 7 দিন চলেও না। কিন্তু জগদীশপুর বাড়িতে তিনি এমনই একটা বকশিস নেবেন যেটাতে সারা বছর চলে যাবে। কিন্তু সে কি করে সম্ভব? জগদীশবাবু ধনী মানুষ বটে, কিন্তু বেশ কৃপণ মানুষ। তাহলে জগদীশবাবুর একটা ক্যারেক্টারিস্টিক্স আমরা পাচ্ছি, চরিত্রের একটা দিক পাচ্ছি যে তিনি কৃপণ মানুষ। হরিদাকে একটা যোগী সন্ন্যাসী বা বৈরাগী সাজতে দেখে কতই আর খুশি হবেন জগদীশবাবু। আর খুশি হলেই বা কত আনা বকশিস দেবেন? 5 আনার বেশি তো নয়। হরিদা বলেন, তোমরা যদি দেখতে চাও তবে আজ ঠিক সন্ধ্যাতে জগদীশবাবুর বাড়িতে থেকো। আমরা বললাম, থাকবো, আমাদের স্পোর্টে চাঁদা নেবার জন্য আজ ঠিক সন্ধ্যাতেই জগদীশবাবুর কাছে যাব। বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা। আমাদের শহরের গায়ে কত দিন তো চাঁদের আলো পড়েছে, কিন্তু কোনোদিন তো আজকের মতো এমন একটা স্নিগ্ধ ও শান্ত উজ্জ্বলতা কখনো চারিদিকে এমন সুন্দর হয়ে ফুটে ওঠেনি। ফুরফুর করে বাতাস বইছে। জগদীশের বাড়ির বাগানের সব গাছের পাতাও ঝিরিঝিরি শব্দে ঝিরিঝিরি শব্দে কি যেন বলতে চাইছে। জগদীশবাবুর বারান্দাতে মস্ত বড় একটা আলো জ্বলছে। সেই আলোর কাছে একটা চেয়ারের উপর বসে আছেন জগদীশ বাবু। সাদা মাথা, সাদা দাড়ি, সৌম্য শান্ত জ্ঞানী মানুষ জগদীশ বাবু। চমকে উঠলেন জগদীশবাবু। বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশবাবুর 2 বিস্মিত চোখ অপলক হয়ে গেল। আমরাও চমকে উঠেছি বৈকি, কি দেখে? আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি, কারণ সত্যিই যে বিশ্বাস করতে পারছি না সিঁড়ির কাছে এসে দাঁড়িয়েছে সে কি সত্যিই হরিদা? ও চেহারা কি সত্যিই কোনো বহুরূপীর হতে পারে? জটাজুটাধারী কোনো সন্ন্যাসী নয়, হাতে কমণ্ডলুও নেই, চিমটেও নেই, মৃগচর্মের আসনও সঙ্গে নেই, বৈরিক সাজও নেই। আদুর গা, তার উপর একটা ধবধবে সাদা উত্তরীয়, পরনে ছোট বহরের একটা সাদা থান, মাথায় ফুরফুর করে উঠছে শুকনো সাদা চুল, ধুলো মাখা পা, হাতে একটা ঝোলা, সেই ঝোলার ভেতরে শুধু একটি বই, গীতা। গীতা বের করে কি যেন দেখলেন আগন্তুক, তারপর নিজের মনেই হাসলেন। আগন্তুক এই মানুষটি যেন জগতের সমস্ত সীমার এপার থেকে ওপার থেকে এক মিনিট হেঁটে হেঁটে চলে এসেছেন। শীর্ণ শরীরটাকে প্রায় অশরীরী একটি চেহারা বলেই মনে হয়। কি সে অদ্ভুত উদাত্ত শান্ত ও উজ্জ্বল একটা দৃষ্টি এই আগন্তুকের চোখ থেকে ঝরে পড়েছে। উঠেই দাঁড়ালেন জগদীশ বাবু। আসুন। আগন্তুক হাসলেন। আপনি কি ভগবানের চেয়েও বড়?
জগদীশবাবু কিছু ভেবে বলেন, কেন কেন আপনি এ কথা বলছেন মহারাজ? আমি মহারাজ নই, আমি সৃষ্টির মধ্যে এক কণা ধুলি, কিন্তু আপনি বোধহয় 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করেন, তাই ওখানেই দাঁড়িয়ে আছেন, নেমে আসতে পারছেন না। সেই মুহূর্তে সিঁড়ি ধরে নেমে যান জগদীশবাবু। আমার অপরাধ হয়েছে, আপনি রাগ করবেন না। আগন্তুক আবার হাসেন। আমি বিরাগী, রাগ নামে আমার কোনো রিপু নেই, ছিল একদিন, সেটা পূর্বজন্মের কথা। জগদীশবাবু বলুন, এখন আপনাকে কিভাবে সেবা করব? বিরাগী বলেন, ঠান্ডা জল চাই, আর কিছু চাই না। ঠান্ডা জল খেয়ে তিনি হাঁপ ছাড়েন বিরাগী। এদিকে ভবতোষ আমার কানের কাছে ফিস ফিস করে, না এ না না, হরিদা নয়, হতেই পারে না, অসম্ভব, হরিদার গলার স্বর এরকমেরই নয়। বিরাগী তখন বলেন, পরম সুখ কাকে বলে জানেন? সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। ভবতোষ কানের কাছে মুখ এগিয়ে দিয়ে ভবতোষের কানের কাছে মুখ এগিয়ে দিয়ে অনাদি বলে, শুনছো তো, এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে? জগৎ ততক্ষণে সিঁড়ির ওপরে উঠে বসে পড়েছে। বোধহয় বিরাগীর পা স্পর্শ করবার জন্য তার হাত দুটো ছটফট করতে শুরু করেছে। জগদীশবাবু বলেন, আমার এখানে কয়েকটা দিন থাকুন বিরাগীজি, আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ। দুই হাত জোর করে বিরাগীর মুখের দিকে তাকিয়ে থাকেন জগদীশবাবু। বিরাগী হাসেন। বাইরের খোলা আকাশ থাকতে আর ধরিত্রীর মাটিতে স্থান থাকতে আমি এক বিষয়ী দালান বাড়ির ঘরে থাকবো কেন, বলতে পারেন? বিরাগীজি বিরাগীজি জগদীশবাবু গলার স্বরের আবেদন করুণ হয়ে ছলছল করে। বিরাগী বলেন, না, আপনার এখানে জল খেয়েছি এই যথেষ্ট, পরমাত্মা আপনার কল্যাণ করুন, কিন্তু আপনার এখানে থাকা আমার সম্ভব নয়। জগদীশবাবু বলেন, তবে অন্তত একটু কিছু আজ্ঞা করুন, যদি আপনাকে কোনো। বিরাগী, না না, আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার চেয়ে কম নয়, কাজেই আপনার কাছে আমার তো চাইবার মতো কিছু দরকার হয় না। জগদীশবাবু, তবে কিছু উপদেশ দিয়ে যান বৈরাগীজি, নইলে আমি শান্তি পাবো না। তখন বিরাগী কি উপদেশ দিলেন তাকে? ধন জন যৌবন কিছুই নয়, ওসব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা। মন প্রাণে সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু একজনের আপন হতে চেষ্টা করুন, যাকে পেলে সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায়। আচ্ছা, আমি চলি। জগদীশবাবু বলেন, আচ্ছা, একটা মিনিট বিরাগীজি। সিঁড়ির ওপরে অচঞ্চল হয়ে একটা মিনিট দাঁড়িয়ে রইলেন বিরাগী। আজকে চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ হয়ে এক জ্যোৎস্না যেন বিরাগীর চোখ থেকে ঝরে পড়ছে। ভবতোষ ফিসফিস করে, না না, ওই চোখ কি হরিদার হতে পারে? অসম্ভব। জগদীশবাবু হাতে একটা থলির ভিতর নোটের তাড়া। বিরাগীর পায়ের কাছে থলিটাকে রেখে দিয়ে ব্যাকুল স্বরে প্রার্থনা করেন, এই সামান্য 100টা টাকা আপনি গ্রহণ করে আমাকে শান্তি দান করুন। আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকাটা দিলাম। বিরাগীজি হাসেন, আমার বুকের ভেতরে যে সব তীর্থ ভ্রমণ করে দেখার দরকারই হয় না। জগদীশবাবু, আমার অনুরোধ বিরাগীজি। বিরাগী বলেন, আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে যেতে পারি, তেমনি অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি। বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন। 101 টাকার থলিটা সিঁড়ির ওপরেই পড়ে রইল, সেদিকে একবার ভুলেও তাকালেন না। কি করছেন হরিদা, কি হলো? আজ যে বলছিলেন জবর খেলা দেখাবেন, সে কথা কি ভুলেই গেলেন? আজকে সন্ধ্যাটা আমার ঘরে বসেই কাটিয়ে দিলেন কেন? বলতে বলতে আমরা সবাই হরিদার ঘরের ভেতরে ঢুকলাম। হরিদার উনুনের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে। উনুনের ওপর হাঁড়িতে চাল ফুটছে, আর একটা বিড়ি ধরিয়ে নিয়ে হরিদা চুপ করে বসে আছেন। আমাদের দেখতে পেয়ে লজ্জিত ভাবে হাসলেন। কি আশ্চর্য! চমকে ওঠে ভবতোষ। হরিদা, আপনি তাহলে সত্যিই বের হয়েছিলেন? আপনিই বিরাগী? হরিদা হাসে, হ্যাঁ রে ভাই, ওই তো সেই সাদা উত্তরীয়টা পড়ে রয়েছে মাদুরের উপর, আর সেই ঝোলাটা, আর সেই গীতাটা। অনাদি বলেন, এ কি কাণ্ড করলেন? জগদীশবাবু এত টাকা সাধলেন, অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে চলে এলেন, সরে পড়লেন। কি করব বল, ইচ্ছেই হলো না। শত হোক ভবতোষ কি? হরিদা, শত হোক, একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাকা স্পর্শ করি কি করে বল, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। কি অদ্ভুত কথা বললে বলেন। হরিদার সঙ্গে এই কথার সঙ্গে তর্ক চলে না। আর বুঝতে অসুবিধে নেই, হরিদার জীবনের ভাতের হাঁড়ি মাঝে মাঝেই জল ফুটিয়েই সারা হবে। অদৃষ্ট কখনোই হরিদার এইসব ভুল ক্ষমা করবেন না। অনাদি বলেন, কিন্তু আপনি কি জগদীশবাবুর কাছে কি আর কখনো
চেঁচিয়ে হেসে ওঠেন হরিদা। যাবই তো, না গিয়ে উপায় কি? অন্তত বকশিসটা তো দাবি করতে হবে। বকশিস? চেঁচিয়ে ওঠে ভবতোষ। সেটা তো বড় জোর 8 আনা বা 10 আনা। হরিদা বিড়ি মুখে দিয়ে লজ্জিত মুখে বলেন, কি আর করা যাবে বল, খাঁটি মানুষ তো নয়, ওই বহুরূপী জীবন, এর থেকে বেশি কি আশা করতে পারে? তাহলে এখানে একটা বড় ক্যারেক্টার জগদীশ বাবু। জগদীশ বাবু তার একটা বড় ক্যারেক্টার জগদীশ বাবু এবং তার যখন জগদীশ বাবুর বাড়িতে যখন বিরাগী সেজে গিয়েছিলেন হরিদা, তখন হরিদার যে কথা, তার সেই ক্যারেক্টারের সঙ্গে মানিয়ে নেওয়া, সন্ন্যাসী সেজে সত্যি সন্ন্যাসীর মতন ব্যবহার করা, টাকা ছুঁড়ে চলে আসা, এই বিষয়গুলো ভবতোষ, অনাদি এদেরকেও খুব অ্যাট্রাক্ট করেছে। এরাও অবাক হয়ে গিয়েছে যে এরপরে যখন হরিদা যাবেন ওখানে এটা রিভিল করতে যে সেটা হরিদা ছিলেন, কোনো হিমালয়ের সন্ন্যাসী ছিলেন না, তখন দেখা যাবে যে 8 আনা বা 10 আনা দিচ্ছেন জগদীশ বাবু। কিন্তু তারপরেও হরিদা এটাতেই খুশি, কারণ তার মতে বহুরূপী জীবন, এর থেকে বেশি আর কি আশা করতে পারে? হরিদার চরিত্র এখান থেকে তোমরা খুব ভালো করে পড়বে। আচ্ছা, জগদীশ বাবু কেমন মানুষ ছিলেন? যে যে জায়গা থেকে লাইন তুলে সব কোয়েশ্চেন আসতে পারে সেগুলোকে আমি আন্ডারলাইন করে দিয়েছি, সেটা তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে? আর বিরাগী, বিরাগী সেজে হরিদার যে ধ্যান ধারণা, সে কি পড়েছিলেন, তার হাতে কি ছিল, সে কিভাবে সবকিছুকে ডিনাই করলেন, কেন তিনি সবকিছু ওখানে টাকা পয়সা রেখে চলে এলেন, এই যে বিষয়গুলো। তারপরে এই যে আমার বুকের ভেতরেই সব তীর্থ বলতে তিনি কি বুঝিয়েছেন, হরিদার অদৃষ্ট কখনোই হরিদার এই ভুল ক্ষমা করবে না, এটা দিয়ে খুব বড় প্রশ্ন আসে। ঠিক আছে? ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, পাশে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।